নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। শাহজালাল বিশ্ববিদ্যালয় ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ, ভর্তি চলবে, সিন্ডিকেটের সিদ্ধান্ত। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আশুলিয়ায় বিজিবি মোতায়েন, কারখানায় ঢুকতে পারেনি শ্রমিক। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে বঙ্গভবনে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রতিনিধি দল। এ বিষয়ে আরো জানাতে বঙ্গভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাফিজা, এলডিপির প্রতিনিধি দলে কতজন রয়েছেন আর তাদের প্রস্তাব কি? কিছুক্ষণ আগে কিন্তু এলডিপি রাষ্ট্রপতির সাথে এলডিপি যে বৈঠকটি ছিল সেটি শেষ হয়েছে বঙ্গভবনে এবং তারা বের হয়ে গেছেন। এলডিপি পার্টির যে প্রেসিডেন্ট আছেন ডক্টর অলি আহমেদ, তার নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে এসেছিলেন এবং তারা রাষ্ট্রপতির সাথে সার্চ কমিটি নিয়ে আলোচনা করেছেন এবং সার্চ কমিটির জন্য কিন্তু তারা তাদের পছন্দের প্রস্তাবিত নামের তালিকাও রাষ্ট্রপতির হাতে দিয়েছেন। তারা এই সংলাপে 17টি প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন এবং আমাদের সাংবাদিকদের তারা সেই প্রস্তাবটি সরবরাহ করেছেন এবং সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন গঠন পদ্ধতি কার্যকরিতা এবং নির্বাচনকালীন সরকার গঠনের একটি পদ্ধতিও তারা এলডিপির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে এবং তারা তাদের প্রস্তাবে সব দিক বলা হয়েছে যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন চায় এবং তারা যে বর্তমান নির্বাচন কমিশন আছে যেটির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, সেই নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন এবং তারা বলতে চাইছেন যে আগামী যেই নির্বাচন কমিশন গঠন হবে তার সেখানের যে প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য 4 কমিশন থাকবে তারা যেন নিরপেক্ষ হয় এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়। রাষ্ট্রপতি কিন্তু তাদের আশ্বস্ত করেছেন যে এই আলোচনার মধ্য দিয়ে তিনি যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছেন সব রাজনৈতিক দলের মতামত নিয়েই তিনি একটি সার্চ কমিটি গঠন করতে চায় এবং একটি শক্তিশালী নির্বাচন কমিশনও তার গঠনের আশাবাদের কথা তিনি জানিয়েছেন এবং এখানে কিন্তু এলডিপি বলেছেন যে এই নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি হবে সেটি 5 সদস্যের সার্চ কমিটি হতে পারে এবং সেখানে একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে সুশীল সমাজের প্রতিনিধি রাখার প্রস্তাব তারা করেছেন এবং একজন নারী সদস্য রাখার প্রস্তাবও কিন্তু তাদের প্রস্তাবনায় আমরা দেখছি। আর 4:30 নাগাদ আমরা যতটুকু জানি যে 4:30 নাগাদ কৃষক শ্রমিক জনতা লীগের রাজনৈতিক দল আসবেন এবং তারা রাষ্ট্রপতির সাথে সংলাপ করবেন সার্চ কমিটি নিয়ে। বঙ্গভবন থেকে কথা হচ্ছিল সহকর্মী নাফিজা দৌলার সাথে। এবার চলে যাচ্ছি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবরে। রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণ। ভোট সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বেশিরভাগ কেন্দ্রের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সিটি নির্বাচনের মধ্য দিয়ে নগরীর অভিভাবক ঠিক করতে যাচ্ছে নারায়ণগঞ্জবাসী। নগর জুড়ে তাই তৈরি হয়েছে উৎসবের আমেজ। সকাল 11টায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শুরু হয় নির্বাচনী সামগ্রী বিতরণ। 174টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয় ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি সহ 40 ধরনেরও বেশি নির্বাচনী উপকরণ। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তা পৌঁছে যায় কেন্দ্রে কেন্দ্রে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সব প্রস্তুতি শেষ, কেবল শেষ সময়ে সিদ্ধিরগঞ্জ নিয়ে কিছু গোয়েন্দা তথ্য পাওয়ার ভিত্তিতেই বাড়ছে বাড়তি নজরদারি। কিছু এলাকায়, সিদ্ধিরগঞ্জ এলাকায় এবং কিছু প্রার্থী সমর্থকদের প্রতি আমাদের বিশেষ নজরদারি রাখতে হবে, সেটি আমরা রেখেছি এবং এই ইন্টেলিজেন্স রিপোর্টটি প্রমাণ করেছে সঠিক, যার জন্য আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের সমস্ত বাহিনীকে সেইভাবে নির্দেশ দেওয়া আছে। নগরীর অলিগুলি সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল। সতর্ক অবস্থায় সবাই। বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ প্রায় 9,500 সদস্য এবার নিরাপত্তার দায়িত্বে থাকছেন। এবারই প্রথম স্ট্রাইকিং ফোর্স হিসাবে প্রায় 500 সশস্ত্র আনসার কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। প্রথমবারের মতোই বলা যায় আনসার স্ট্রাইকিং ফোর্স বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে সাথে নিয়ে
বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে অস্ত্র হাতে সশস্ত্র অবস্থা। হচ্ছে যে বোম ডিসপোজাল ইউনিট সহকারে আমরা একটা চেকপোস্ট করেছি এখানে, যাতে করে কেউ অস্ত্রপাতি বা অন্য কোনো অবৈধ কোনো সরঞ্জাম নিয়ে যদি আসে তাহলে আমরা হয়তো চেক করলে আমরা এগুলো উদ্ধার করতে পারবো। দুপুরের পর থেকেই তৈরি হতে থাকে কেন্দ্রগুলো। প্রতি কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিজাইডিং কর্মকর্তা ও অন্যান্যরা রাতে কেন্দ্রেই অবস্থান করবেন। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। নির্বাচনের সবশেষ খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, রাত পোহালেই কাল ভোট, কোনো অনিয়মের অভিযোগ কি পাওয়া যাচ্ছে? আমি এই মুহূর্তে রয়েছি সিদ্ধিরগঞ্জ এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সামনে এবং এখানে পাশাপাশি দুটি কেন্দ্র রয়েছে, সিদ্ধিরগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং সিদ্ধিরগঞ্জ এমডব্লিউ কলেজ। এই সিদ্ধিরগঞ্জ কিন্তু হচ্ছে আপনার নারায়ণগঞ্জে যে 137টি কেন্দ্রকে নির্বাচন কমিশন থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে, তার ভিতরে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র এই সিদ্ধিরগঞ্জ গুলোতে। এই কারণে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও অনেকটাই বেশি আমি দেখেছি এবং কিছুক্ষণ পরপরই র্যাব এবং বিজিবির ফোর্স তারা টহল দিচ্ছে, একের পর এক টহল দিচ্ছে। এবং আমি যে দুটি কেন্দ্রের ভিতরে আছি সেখানেও আমি এই নারায়ণগঞ্জ সিটির অন্যান্য কেন্দ্রগুলোতেও ঘুরেছি এবং সেখানে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেখেছি তার থেকে অনেক বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে দেখেছি। এবং আমি সব মিলিয়ে এখানকার ভোটারদের সাথে কথা বলেছিলাম যে তাদের ভিতরে কোনো প্রকার আতঙ্ক অথবা আশঙ্কা রয়েছে কিনা। তারা আমাকে যেটি জানিয়েছেন যে আজকের পর্যন্ত এই সিদ্ধিরগঞ্জের যে অবস্থা তাতে করে তাদের কোনো আতঙ্ক নেই, তবে আগামীকাল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তারা যাতে সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে। আরেকটি বিষয়, যে অভিযোগের বিষয়ে যদি বলতে হয়, আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের ভিতরে কিন্তু প্রচন্ড অন্তকোন্দল হচ্ছে এবং তাদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। আমি কয়েকজন সাধারণ কাউন্সিলরের সাথে কথা বলেছিলাম, তারা কিছু অভিযোগ দিয়েছে এবং যাদের বেশিরভাগই হচ্ছে বিএনপি সমর্থিত সাধারণ কাউন্সিলর প্রার্থী, তারা মূলত অভিযোগ দিয়েছে যে এখানে গত 2 দিন ধরেই টাকার ছড়াছড়ি হচ্ছে, তবে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয়ে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা, তারা বলেছে যে আসলে এগুলো তো প্রমাণ বের করা যায় না। তারা যেটি বলেছে যে নানাভাবে টাকা দিয়ে ভোটারকে প্রভাবিত করা হচ্ছে। এবং আরেকটি অভিযোগ দিয়েছে যে এই নারায়ণগঞ্জের একজন জাসদ সমর্থিত সংসদ সদস্যের বিরুদ্ধে, মানে সরকার দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থী, তাকে প্রভাবিত করে এই অন্য যে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী রয়েছে তাদের পোলিং এজেন্টদেরকে হুমকি ধামকি দেওয়ার একটি অভিযোগ তারা দিয়েছিল। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। চলে যাচ্ছি পরের খবরটিতে। নারায়ণগঞ্জ নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের শতাধিক অভিযোগ জমা পড়েছে। এরই মধ্যে 25 জনকে দেওয়া হয়েছে আর্থিক দণ্ড। নির্বাচন কমিশন বলছে বেশ কিছু কাউন্সিলর প্রার্থী থাকবেন বিশেষ নজরদারির মধ্যে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনের পরদিন পর্যন্ত মাঠে থাকবে 27টি ভ্রাম্যমাণ আদালত। সারা দেশের দৃষ্টি এখন নারায়ণগঞ্জের দিকে, কিন্তু আলোচনার কেন্দ্রে যখন মেয়র প্রার্থীরা তৃণমূলে, তখন চরম উত্তেজনা বিরাজ করছে কাউন্সিলর পদকে কেন্দ্র করে। সিটি নির্বাচনে 27 ওয়ার্ডে লড়ছেন 156 জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে রয়েছে খুনসহ বিভিন্ন মামলা। নির্বাচনের শেষ মুহূর্তে এসেও তাদের বিস্তর অভিযোগ। এখানে ডামি প্রার্থী আসছে অনেকজন, যাকে দাঁড়ানো করা হয়েছে আমার এলাকা দিয়ে, আমার প্রতিদ্বন্দ্বী। তো ওনারা ওই প্রার্থীগুলা ওনাদের যে পুলিং এজেন্ট বাড়ানোর জন্য এই ধরনের গেম করছে। সরকারি দলের লোকেরা চাচ্ছে না ভোটারের উপস্থিতি বাড়ুক, তারা বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে, কেন্দ্রে মারামারি হবে, কেন্দ্রে লুট হবে, জনগণ যেন ভোট দিতে না যায়, এবং তারা কেন্দ্র লুটপাটের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। রিটার্নিং কর্মকর্তা বলছেন যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের রাখা হয়েছে কড়া নজরদারিতে। এরই মধ্যে 25 কাউন্সিলরকে বিভিন্ন অভিযোগে জরিমানাও করা হয়েছে। 156 জন প্রার্থীর মধ্যে সবাইকে আমাদের নজরদারিতে রাখতে হবে না, হয়তো 4, 5, 6, 7 জনকে রাখতে হবে। সেটি আমরা রাখবো, সেই ব্যাপারে আমাদের আছে, প্রস্তুতি আছে। 174টির মধ্যে 137টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বিবেচনা করছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 23 ডিসেম্বর পর্যন্ত 27টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নূরে আলম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। ভিএসএল লৌহজাত পণ্য উৎপাদনে দীর্ঘ 25 বছরের। ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের জেরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 6 জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে নতুন বর্ষে ভর্তি কার্যক্রম চলবে। প্রশাসনের নির্দেশে হল ছেড়েছে ছাত্ররা। ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। হাতবোমা ফাটানো হয় এবং গুলির শব্দও শোনা যায়। পরে রাতে শাহপরান সৈয়দ মুস্তফা আলী ও বঙ্গবন্ধু হলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। রাতে অভিযান হয়েছে, অভিযানের পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইন শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ গতকালকে ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা রাতে সকালে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় ছাত্রদের। সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্ত হয় 6 জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে নতুন বর্ষে ভর্তি কার্যক্রম চলবে। ছাত্রীদের হল ভ্যাকেন্ট করা হবে না, আর 6 তারিখ পর্যন্ত ক্লাস পরীক্ষাটা স্থগিত থাকবে এবং ভর্তির কার্যক্রম অব্যাহত থাকবে। ভর্তি কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। সিন্ডিকেট মনে করে প্রক্টোরিয়াল রিপোর্টের উপরে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, যারা দোষী তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে হঠাৎ বিশ্ববিদ্যালয় বন্ধের খবরে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীরা বলছেন এভাবে বিশ্ববিদ্যালয় বন্ধে ব্যাহত হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম। 1 ঘন্টার একটা নোটিশ পাইছি হল ছাড়ার ব্যাপারে। আমরা জিনিসপত্র গুছানোর মতোই পাই না, বা অনেকের পকেটে টাকা নাই যে তারা কেমনে বাসায় যাবে। আমরা 4 বছর কমপ্লিট করে পড়াশোনা শেষ করতে চাই। এখানে কোনো প্রকার পড়াশোনার বিরূপ আমরা চাই না। ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যত দ্রুত সম্ভব কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কি, আর ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন? আপনি যেমনটা বলছিলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ক্যাম্পাসের পরিস্থিতির কথা যদি আপনাকে জানাই, যে আপনি জানেন যে দুপুরে সিন্ডিকেটের বৈঠকে বিশ্ববিদ্যালয় 17 দিনের জন্য বন্ধ ঘোষণা করার পরপরই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তারা বলছে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে তারা আন্দোলন করছেন। তারা দুপুরে সিলেট সুনামগঞ্জ সড়ক প্রায় 2 ঘন্টা তারা অবরোধ করে রেখেছিলেন। এই মুহূর্তে তারা কিন্তু উপাচার্য ভবনের কার্যালয়ে অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের দাবি হচ্ছে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই বারবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হচ্ছে। এ কারণে তাদের যে সেশন জটের মধ্যে পড়েছেন, তাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা এই অনিশ্চয়তা চান না, তারা চান যে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ছাত্রলীগের যে অভ্যন্তরীণ সমস্যা, সেই সমস্যার সমাধানে প্রশাসনকে অন্যভাবে উদ্যোগ নেওয়ার তারা দাবি জানিয়েছেন। তো এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ে তারা অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে সিন্ডিকেট মনে করছে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা প্রয়োজন আছে। সে কারণে তারা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সিন্ডিকেট। সে কারণে তারা এই মুহূর্তে শিক্ষার্থীদের দাবি, এই দাবি তারা মানতে পারছে না। তারা হয়তো পরবর্তীতে এই বিষয়টা বিবেচনা করবেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কথা হচ্ছিল সহকর্মী মঞ্জুর আহমেদের সাথে। চাকুরি স্থায়ী করার দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার রোল শ্রমিক কর্মচারীরা আন্দোলনে নেমেছে। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। মঙ্গলবার সকাল 10টায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে প্রধান গেটে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। ফলে ভিসি, রেজিস্ট্রার, কর্মকর্তা, কর্মচারীরা ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। মঙ্গলবার রাত 11টা পর্যন্ত তারা অবরুদ্ধ থাকেন। আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা জানান, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরবো আরো খবর নিয়ে। অঞ্চল এলাকাটিতে মাইকিং করা হয়েছে। বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও জানিয়েছে পুলিশ। বেতন বাড়ানোর দাবিতে কদিন আগে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ নিয়ে পোশাক মালিকদের সঙ্গে শ্রমিক নেতাদের সোমবার রাতে সমঝোতা হয়। তারপরও মঙ্গলবার কাজে যোগ দেননি অনেকে। পরিস্থিতি বিবেচনায় আশুলিয়ার 55টি পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত জানায় পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সরকারিভাবে এই আন্দোলনকে, যারা এর সাথে জড়িত, এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কারণ এইখানে বেতন বৃদ্ধির আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। সরকারের নির্দিষ্ট একটি কাঠামো আছে, যার পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নেবে।
কিভাবে বেতন শ্রমিকদের বাড়ানো যাবে। আশুলিয়ায় পোশাক কারখানা বিশৃঙ্খলার পেছনে তৃতীয় একটি পক্ষকে দায়ী করছেন আইজিপি AKM শহীদুল হক। আন্দোলনরত শ্রমিকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। ঘোষণা দিলেন যে আগামী কাল থেকে তারা কর্মে যোগদান করবে, কিন্তু তারা কর্মে যোগদান করেনি। কিছু শ্রমিক নেতা আছে, তারা সাধারণ শ্রমিকদের ভুল বুঝাচ্ছে, আর এর নেপথ্যে কোনো একটা চক্র আছে যারা শ্রমিক না, বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন করেন, তারা বিভিন্নভাবে ইন্ধন দিচ্ছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে পুলিশের সাথে সংঘর্ষে শিক্ষক মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক SM আবুল হাশেম হত্যা মামলা করেন। মামলায় স্থানীয় MP মোসলেম উদ্দিনকে হুকুমের আসামি ও 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 20-25 জনকে আসামি করা হয়। সংঘর্ষে 24 দিন পর মামলা করল কলেজ কর্তৃপক্ষ। গত 27 নভেম্বর পুলিশের সাথে সংঘর্ষে কলেজ শিক্ষক ও এক পথচারী নিহত হন। নড়াইলে রান্নাঘরে বোমা বিস্ফোরণে সুমি খানম নামে এক গৃহবধূ আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সদর উপজেলার চরবিলা গ্রামের জিন্না মণ্ডলের স্ত্রী সুমি রান্নার জন্য জ্বালানি কাঠ নামানোর সময় বোমাটির বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে তার পা ক্ষত বিক্ষত হয়। পরিবারের দাবি, নাশকতার জন্য কেউ বোমাটি রেখে গেছে। সদর থানা পুলিশের উপপরিদর্শক জানান, ঘটনাস্থল থেকে বোমার আলামত জব্দ করা হয়েছে। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। শাহজালাল বিশ্ববিদ্যালয় 6 জানুয়ারি পর্যন্ত বন্ধ, ভর্তি চলবে, সিন্ডিকেটের সিদ্ধান্ত। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আশুলিয়ায় বিজিবি মোতায়েন, কারখানায় ঢুকতে পারেনি শ্রমিক। আর এই ছিল সমগ্র বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।